আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি ফারজানা তানি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাত থেকে কাল ভোরের মধ্যে যে কোনো সময় লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। সব ঠিক থাকলে কাতার সরকারের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নেওয়া হবে। দুজন বিদেশি চিকিৎসক সহ মোট ১৬ জন বেগম জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। সব গুঞ্জন আর জল্পনার অবসান ঘটিয়ে কাতার সরকারের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। গত 23 নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। এরপর 27 নভেম্বর থেকে সংকটাপন্ন অবস্থায় সিসিইউতে চিকিৎসা নিয়ে আসছিলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ড উন্নত চিকিৎসা নিশ্চিতে চেষ্টা করে আসছিল শুরু থেকেই। উন্নত চিকিৎসা নিশ্চিতে লন্ডন নিয়ে যাওয়া যখন সংশয়, তখন যুক্তরাজ্য থেকে ইন্টেন্সিভ কেয়ার বিশেষজ্ঞ ডাক্তার রিচার্ড বিলি ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে আসেন বেগম জিয়ার বিদেশ যাত্রার ঝুঁকি যাচায়। সব বিবেচনায় লন্ডন যাত্রার সিদ্ধান্ত নেয় চিকিৎসক দল। মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো অবস্থাতেই ওনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না। বেগম জিয়ার এবারের যাত্রায় দুজন বিদেশি চিকিৎসক সহ মোট 16 জন সঙ্গী হবেন। ওনাকে নিয়ে যাব। ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক ওনার সাথে থাকবেন। বেগম জিয়ার এভারকেয়ার থেকে বিমানবন্দর যাত্রা নির্বিঘ্ন ও ত্রুটিমুক্ত করতে দুপুরে হাসপাতাল এলাকায় দেয়া হয় সেনা ও বিমান বাহিনীর যৌথ হেলিকপ্টার মহড়া। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সর্দার রাজীব। রাজীব, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে, এবং ঠিক কখন নাগাদ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নিয়ে যাওয়া হবে সেটির ব্যাপারে কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। হ্যাঁ, তা নেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন বা কোনো উন্নতি হয়েছে কিনা সেই তথ্যটা কিন্তু জানার আগ্রহ সাধারণ মানুষের মধ্যেও রয়েছে। আমরা কিন্তু এখানে বিএনপির নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষেরও উপস্থিতি লক্ষ্য করছি এবং তারা কিন্তু খুব আগ্রহের সঙ্গেই আমাদেরকে প্রশ্ন করছেন আসলেই ওনার শারীরিক উন্নতি হয়েছে কিনা বা অবনতি হয়েছে কিনা বা ওনাকে কখন দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, এই সকল প্রশ্ন কিন্তু আমাদের উপর করছেও। এছাড়াও তারা কিন্তু একটা বিভ্রান্তির মধ্যে রয়েছে, কেননা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়ছে এবং সেই তথ্য বা সেই গুজব থেকে বা সঠিক তথ্যটি জানার জন্য কিন্তু তারা এখানে আসছেন। আমি যদি একটু বলে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, এই তথ্যটুকু যদি আমরা দেই তাহলে মোটেও ভুল বলা হবে না, কেননা ওনার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন যে বেগম খালেদা জিয়া এ যাত্রায় অর্থাৎ সকলের দোয়ায় তিনি অনেকটাই সুস্থ না হলেও এটা বলেছেন যে তিনি ঘুরে দাঁড়িয়েছেন, অর্থাৎ তিনি ফিরে এসেছেন এবং তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়ার সকলের দোয়ায় আবারও আমাদের মাঝে ফিরে আসবেন। আমি যদি একটু বলে রাখি যে বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাতের পর যে কোনো সময় দেশের বাইরে নেওয়া হবে এবং রয়্যাল এয়ারলাইন্সের মাধ্যমে অর্থাৎ কাতার সরকারের দেওয়া রয়্যাল বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ওনাকে কিন্তু লন্ডনে নেওয়া হবে। আমরা কিন্তু যতটুকু জানতে পেরেছি যে ওনাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হতে পারে, কেননা এর আগে গত জানুয়ারিতে কিন্তু তিনি লন্ডন ক্লিনিকেই চিকিৎসা নিয়েছেন। এছাড়াও বেগম খালেদা জিয়ার জন্য গঠিত যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের সঙ্গেও কিন্তু যুক্ত হয়েছে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বেলে। এছাড়াও আমরা যদি একটু বলে রাখি যে যুক্তরাজ্যের পাশাপাশিও চীনের বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছেন। এছাড়াও মেডিকেল বোর্ডের প্রধান শাহাবুদ্দিন তালুকদার, এছাড়াও ওনার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন সহ 6 জন চিকিৎসক সহ 14 জন ব্যক্তি কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসার সফর সঙ্গী হচ্ছেন। এর মধ্যে কিন্তু রয়েছেন 2 জন গৃহকর্মী, যার মধ্যে কিন্তু ওনার দীর্ঘদিনের গৃহকর্মী
ফাতেমা বেগমের রয়েছে। আমরা কিন্তু জানি যে বেগম খালেদা জিয়া যখন হাসপাতালে ভর্তি ছিলেন বা কারাগারে ভর্তি ছিলেন, এমনকি গত জানুয়ারিতে যখন লন্ডনে চিকিৎসা নিতে গেছিলেন তখনও কিন্তু তার সঙ্গে ছিলেন ফাতেমা বেগম। এছাড়াও আমরা যদি একটু বলি, ওনার চেয়ারপারসনের অর্থাৎ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরীও থাকবেন ওনার ছোট ছেলে আরাফাতুর রহমান, অর্থাৎ প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা বেগম সহ থাকবেন। এছাড়াও ওইখান থেকে কিন্তু অর্থাৎ লন্ডন থেকে কিন্তু তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমান তাকে রিসিভ করবেন বলেই আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে। অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্ব চায় না বিএনপি, জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। নজরুল ইসলাম খান বলেন, ভোটার সংখ্যা বেড়ে যাওয়ায় প্রতিটি কেন্দ্রে বুথ সংখ্যা বাড়ানোর প্রয়োজন। ব্যক্তিগত কোনো প্রেসে নয়, শুধু সরকারি প্রেসই ব্যালট পেপার ছাপানো হোক চায় বিএনপি। তিনি আরও বলেন, প্রবাসী ভোটারদের সুবিধা দেওয়ার জন্য এনআইডির পাশাপাশি পাসপোর্ট দিয়েও নিবন্ধনের সুযোগ দেওয়ার প্রস্তাব প্রধান নির্বাচন কমিশনারের কাছে তুলে ধরা হয়েছে। ইসিকে নির্ধারিত সময়ে তফসিল ঘোষণার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজকে আমরা বিশেষ করে আজকেও কিন্তু আরও কিছু প্রার্থীর নাম ঘোষণা করেছি, অর্থাৎ আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি। খোদা না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। আগামী নির্বাচনের জন্য আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ, আওয়ামী লীগের আমলে নির্যাতনের শিকার হওয়ায় বেগম খালেদা জিয়ার এই পরিণতি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া কানিজ। গত ৩রা নভেম্বর প্রথম পর্যায়ে ২৩৭ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিএনপি। এক মাস পর এবার আরও ৩৬টি আসনে দলের প্রার্থীর নাম ঘোষণা করল দলটি। আমরা সেই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এই তালিকা পরিবর্তনের সম্ভাবনা খুব কম। আমরা যেগুলো ঘোষণা করিনি এর আগে, তার মধ্যে ঠাকুরগাঁও ২ আব্দুল সালাম, ডাক্তার আব্দুল সালাম, দিনাজপুর ৫ একেএম কামরুজ্জামান, নওগাঁ ৫ জাহিদুল ইসলাম ধলু। এ সময় চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে কথা বলেন তিনি। ইন কনসালটেশন উইথ ইউকে ডক্টরস এবং ইউএসএর জন হপকিন্সের হসপিটাল ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও স্বীকৃতি জানিয়েছেন। এদিকে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি শুরু হচ্ছে আগামী ৭ ডিসেম্বর থেকে। এ নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন কমিটির সদস্যরা। পরে রুহুল কবির রিজভী জানান, কর্মসূচিগুলোতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দেবেন, যেখানে দলের অনেক কিছু অঙ্গীকার রয়েছে। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাল সারা দেশে জুমার নামাজ শেষে মসজিদগুলোতে দোয়া ও মোনাজাত কর্মসূচি পালন করা হবে বলে জানান রিজভী। এছাড়া অন্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও প্রার্থনা করা হবে। অন্যান্য সম্প্রদায়, ধর্মীয় সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা প্রার্থনা করবেন। এরপর যুবদলের উদ্যোগে মসজিদ মাদ্রাসায় সদকার জন্য মাংস বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এভার কেয়ারে গুরুতর অসুস্থ অবস্থায়, জীবনে এক সংকটাপন্ন অবস্থায় তিনি অবস্থান করছেন। এর জন্য তো দায়ী সেই গত ফ্যাসিস্ট। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এসএসএফ সুবিধা দেয়া হয়েছে শুধু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, পরিবারের জন্য, অন্য সদস্যের জন্য নয়।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। রিজওয়ানা হাসান বলেন, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে দুটি ক্ষেত্রে সংশোধনী আনা হয়েছে। পোস্টাল ভোট সাধারণ ভোটের সঙ্গে একই সঙ্গে গণনা এবং একাধিক সিল থাকলে সেই ভোট বাতিল বলে গণ্য হবে। এ সময় পুলিশ কমিশন অধ্যাদেশ, কর্মক্ষেত্রে নারীদের যৌন হয়রানির বিষয়ে কমিটি গঠনে নীতিগত অনুমোদন, বন ও বৃক্ষ সংরক্ষণ আইন এবং বন্য প্রাণী রক্ষা আইন 2025 পাশ হয়েছে বলে জানান তিনি। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন। এটা গেজেট একটা হয়েছে, এখনো পর্যন্ত এই সুবিধাটা কেবল বেগম খালেদা জিয়াকেই দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল। জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বরিশালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদপুরের বধূখালীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কুমিল্লা, যশোর, নাটোর সহ দেশের বিভিন্ন স্থানে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অদৃশ্য এক বেড়া জাল বাধা হয়ে দাঁড়িয়েছে সন্তানের সামনে। দেশে ফেরার তীব্র আকুতি থাকলেও তা ভেদ করে গুরুতর অসুস্থ মায়ের কাছে আসতে পারছেন না ছেলে। তাদের এই দূরত্বের কথা রাজনীতির গণ্ডি পেরিয়ে এখন সাধারণের মুখে মুখে। মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার এমন অসুস্থতায়ও ছেলে তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তা কবে ঘুচবে, সবার দৃষ্টি এখন সেদিকে। আশা প্রত্যাশার দোলাচলের সেই গল্প জানাচ্ছেন সাদিয়া কানিজ। 2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। জিজ্ঞাসাবাদের সময় তারেক রহমানের উপর চালানো হয় অমানসিক শারীরিক নির্যাতন। প্রায় 18 মাস কারাবন্দী থাকার পর জামিন পেয়ে 2008 সালের 11 সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল থেকেই যুক্তরাজ্যে চলে যান তিনি। তখনই মায়ের সঙ্গে দেশের মাটিতে শেষ দেখা হয় তার। দীর্ঘ 17 বছর নির্বাসন জীবনে থেকে রাজনীতিতে হয়েছেন পরিণত। এখন দেশে ফেরার জন্য উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন তিনি। গত বছর 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আশার আলো ছড়িয়ে পড়ে তাদের পরিবারে। চলতি বছর জানুয়ারিতে চিকিৎসার জন্য বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হলে অল্প সময়ের জন্য মা ছেলের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে। দেশে ফেরার পর নভেম্বরের শেষ ভাগে এসে ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। সেই থেকেই সবখানে একটাই প্রশ্ন, মায়ের কাছে কবে ফিরছেন তারেক রহমান? হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন মাকে নিয়ে দল মত নির্বিশেষে দেশের আপামর জনসাধারণ যখন উদ্বিগ্ন, তখন একরাশ উৎকণ্ঠা নিয়ে দূর দেশে পড়ে আছেন ছেলে। দিনের পর দিন নির্ঘুম থেকে নিচ্ছেন মায়ের চিকিৎসার আপডেট। সংকটকালে মায়ের শয্যা পাশে থাকার হৃদয়স্পর্শী আকাঙ্ক্ষার কথাও জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। দূরত্ব যেখানে পথের, সেখানে প্রশাসনিক ও রাজনৈতিক জটিল মারপ্যাচ বুঝতে চান না শুভাকাঙ্ক্ষীরা। সবার এখন একটাই প্রত্যাশা, সবকিছু ছাপিয়েই অবসান ঘটবে মা ছেলের দূরত্বের। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে দায়িত্ব পালন করতে 64 জেলার পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা বলেন, 26 ফেব্রুয়ারির নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এটি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী এমন একটি নির্বাচন যার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার ভিত তৈরি হবে।
আরও জানাচ্ছেন এআর বাদল। আওয়ামী আমলে জাতীয় নির্বাচন ছিল বিতর্কিত, এ কারণে এগুলো রাতের ভোট এবং তামাশার নির্বাচনের তকমা পায়। কুকুর শুয়ে আছে, ভোটার নাই, সেগুলো প্রধান বললো এর কুত্তা মার্কা নির্বাচন। এগুলো কি কুত্তা নির্বাচন? সুষ্ঠু নির্বাচনকে বিএনপি বলে কুত্তা নির্বাচন। 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনকে যে কোনো ধরনের বিতর্ক থেকে মুক্ত রেখে যুগান্তকারী করতে সারা দেশের পুলিশ সুপার ও ঊর্ধ্বতনদের নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। অতীতের কিছু নির্বাচনের কথা মনে চট করে আসে, কেউ প্রহসনের নির্বাচন বলে, প্রতারণার নির্বাচন বলে, তামাশার নির্বাচন বলে, এগুলো হলো তাদের বিশেষণ। সেখান থেকে আমাদের চলে যেতে হবে বহু উপরে, যে লোকে জানে এই পরিবর্তন সম্ভব এবং তোমাদের মাধ্যমেই সেই পরিবর্তন হবে, কোনো রকমের বায়াস যেন এটার মধ্যে না ঢোকে। এ সময় তিনি তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। বাইরের যারা পরিদর্শন করবে, আসবে, পর্যবেক্ষণ দল আসবে, তারা আমাদের খুদ ধরার চেষ্টা করবে, আমাদের এটা হয় নাই, ওইটাই ভাবে হলে ভালো হতো বলবে। এবারের নির্বাচন হলে এমন নির্বাচন, তারা এটা দৃষ্টান্ত হিসেবে নিয়ে যাবে তাদের মাথায়, বারে বারে বলবে এই নির্বাচনের মতো নির্বাচন আমরা কখনো দেখি নাই। নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের ভিত তৈরি হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন স্মরণীয় করে রাখতে সবাইকে কাজ করতে হবে। এটা শুধু 5 বছরের নির্বাচন, সনাতন নির্বাচন তা না, এটার একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো গণভোট। সেটা হলো বিল্ডিং কোড। এই বিল্ডিং কোডটা আমরা তৈরি করে দিয়ে যাব, যেটা শত বর্ষ ধরে এদেশকে, এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে। যত বড় ঝাঁকুনি আসুক, এটাকে নাড়াতে পারবে না। এই ঐতিহাসিক দায়িত্ব যে পেয়েছ, এটার জন্য আল্লাহর কাছে শুকরগুজারি করো যে আমাদেরকে এই দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছে। এ সময় জুলাই শহীদ 10 বছরের শিশু আনাজের বক্তব্যের উদাহরণ দিতে গিয়ে আবেগী হয়ে পড়েন প্রধান উপদেষ্টা। আনাজ একজন শহীদ বালক, সে 10ম শ্রেণীর ছাত্র ছিল। তার চিঠি মাকে বলছেন, আমি স্বার্থপরের মতো বসে থাকতে পারবো না, যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও। বলেন, জীবন দিয়ে সে আমাদের দেখিয়ে গেছে কিভাবে কাজ করতে হবে। সেই কাপুরুষের মতো বসে থাকতে চাইনি, আমরাও কাপুরুষের মতো বসে থাকতে চাই। আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, এটি আমাদের দায়িত্ব। এআর বাদল, RTV, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও সরকার গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা আপিল খারিজ করেছেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতের এই রায় দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে জানান মামলার ইন্টারভেনার আইনজীবীরা। আর অ্যাটর্নি জেনারেল বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্য জাতীয় সংসদের অনুমোদনের প্রয়োজন নেই। আদালত বলেছেন যে হাইকোর্ট বিভাগ জনাব মহসিন রশিদের রিট পিটিশন যে সরাসরি খারিজ করে দিয়েছিলেন, ওনারা বলেছেন যে সেই খারিজটি আইন এবং ফ্যাক্ট অনুযায়ী সেটা যথার্থ ছিল এবং এই আদালতের কোনো ইন্টারফেয়ারেন্সের প্রয়োজন নেই বিধায় কোনো লিভ গ্রান্ট করা হলো না। এই কারণে আপিল বিভাগেও তার এই আবেদনটি, লিভ পিটিশনটি সরাসরি খারিজ করে দিয়েছে। এটা জনগণের ইচ্ছার প্রতিফলন। জনগণ তার ক্ষমতা নিজের হাতে নিয়ে যেভাবে বলেছেন এই সরকার সেভাবে গঠিত হয়েছে এবং জনগণ নিজেরাই ঠিক করে দিয়েছেন। এর সাথে 106 এগুলো মিলবে না। জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে এবার ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগে করা মামলায় বৃহস্পতিবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সেই সঙ্গে মামলার অপর আসামি জুনায়েদ আহমেদ পলক ও পৃথক আরেক মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হককে 10 ডিসেম্বর হাজির হতে নির্দেশ দিয়েছে আদালত। জিএম মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। 24 জুলাই আগস্টে আন্দোলন চলাকালীন হঠাৎ বন্ধ হয়ে যেত ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। লেথাল উইপন অর্থাৎ মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে
হত্যার নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রী দিয়েছিলেন, সেই হত্যার নির্দেশ কার্যকর করার জন্য সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন, এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছেন। পৃথক আরেক মামলায় অভিযুক্ত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধেও ফোনালাপে হত্যার নির্দেশ, হত্যায় সম্পৃক্ততা ও উস্কানিমূলক বক্তব্যের প্রমাণ মিলেছে বলে জানান এ প্রসিকিউটর। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে একটা ফোনে কথোপকথন করেন ওনারা। এই কথোপকথনের এক পর্যায়ে ওনারা বলেন যে কারফিউ চলা অবস্থায় এদেরকে মানে আন্দোলনকারী ছাত্র জনতাদেরকে শেষ করে দিতে হবে। এই চারজনের মধ্যে একজন পলাতক আছেন জনাব সজীব ওয়াজেদ জয়, উনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এবং বাকি যে তিনজন আসামি এই তিনজনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ দিয়েছেন। এদিন একই ট্রাইব্যুনালে গত বছরের জুলাই আগস্টে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় ২ সেনা কর্মকর্তা সহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর প্রসিকিউশন বক্তব্য দেয়। আসামি পক্ষের বক্তব্য উপস্থাপনের তারিখ ১৪ ডিসেম্বর। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। চট্টগ্রামের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদেরকে দেয়ার সরকারের সিদ্ধান্তের বৈধতা নিয়ে দ্বিধাবিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার ২ বিচারপতির বেঞ্চে এক বিচারপতি চুক্তি প্রক্রিয়া বন্ধ থাকবে বললেও আরেক বিচারপতি চুক্তি প্রক্রিয়া চলতে বাধা নেই বলে রায় দেন। এর পরিপ্রেক্ষিতে নিয়ম অনুযায়ী বিষয়টি এখন তৃতীয় বিচারপতির বেঞ্চে পাঠাবেন প্রধান বিচারপতি। এর আগে চট্টগ্রামের এই টার্মিনালটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া নিয়ে রিট করেন বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন। এ বিষয়ে রিটকারীর আইনজীবীরা বলেন, যেহেতু এটি একটি দ্বিধাবিভক্ত রায়, তাই চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত সরকার কিংবা বন্দর কর্তৃপক্ষের এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত হবে না। প্রধান বিচারপতি যখন থার্ড বেঞ্চে রেফার করবে, 3 জাজ ডিসেন্টিং, প্রিজাইডিং জাজ আমাদের পক্ষে। তো এখন প্রসিডিউরাল ম্যাটার হচ্ছে, দিস ম্যাটার উইল বি রেফার্ড টু অনারেবল চিফ জাস্টিস। তিনি একটা তৃতীয় বেঞ্চে পাঠাবেন, সেই বেঞ্চে আবার শুনানি হবে। ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়ানোর জন্য আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। পাশাপাশি দেশের সামগ্রিক রফতানি লক্ষ্যমাত্রা $100 বিলিয়ন অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি। রাজধানীর জেডিপিসি মিলনায়তনে জাতীয় বস্ত্র দিবস উপলক্ষে আয়োজিত কর্মশালায় পলিথিন বন্ধে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি। রপ্তানি করার জন্য নিয়ামক হিসেবে আমাদের তাদেরকে আমরা কারণ দর্শানোর নোটিশ জারি করেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা মিটিংয়ে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে পলিথিনের যে অর্থনৈতিক আবেদন, পাটের এই অর্থনৈতিক আবেদনটা মিলানো এত সহজ না। তো আমরা এই কারণেই নীতি এবং আমাদের সক্ষমতা উদ্ভাবন দিয়ে আমরা এটাকে সমাধান করার চেষ্টা করছি। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, খেলাপি ঋণ আদায়ে আইনের পরিবর্তন আনার প্রস্তাব দেওয়া হয়েছে। সকালে বিডা ও ইউএনডিপির বিনিয়োগ সামিটের অংশ নিয়ে তিনি কথা বলেন। গভর্নর জানান, ব্যাংক খাতের সংকট কাটাতে ৭০,০০০ কোটি টাকা প্রয়োজন, যার অর্ধেক আগামী অর্থ বছরের বাজেট থেকে নেওয়া হবে। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। দেশের ব্যবসায়ীদের নিয়ে বৃহস্পতিবার সকালে বিনিয়োগ সামিটের আয়োজন করে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও ইউএনডিপি। এতে যোগ দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, অর্থনীতির স্বার্থে ব্যাংক খাতের সংকট কাটানো জরুরি। ব্যাংকিং খাতকে পুনর্গঠিত করতে হবে, কিন্তু আমরা ড্যামেজটাকে এস্টিমেট করে নিচ্ছি। 9% ছিল আমাদের এনপিএস, আমরা উদ্ঘাটন করতেছি যে এটা 35% হয়ে গেছে। আই থিঙ্ক উই হ্যাভ রিচ দ্য পিক। আমি আশা করব ডিসেম্বর এবং মার্চের মধ্যে হয়তো আমরা 5 থেকে 10% কমাতে পারবো। আমার দরকার প্রায় ৭০,০০০ কোটি টাকা। একবারে আমি নিতে পারবো না, কাজে প্রবলেমটাকে কিছুটা থাকবেই। দেশ থেকে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। অর্থ পাচার করেছেন
তাদের বিরুদ্ধে অনেকগুলো মামলা করি। গুড গভর্নেন্স ইনশিওর করার জন্য আমরা মানি লোন কোর্ট করার জন্য অলরেডি হচ্ছে। গভর্নর জানান, মূল্যস্ফীতি 5% নামিয়ে আনার চেষ্টা করছে সরকার। মূল্যস্ফীতিকে 5 বা 4-এ নিয়ে আসতে পারবো, বা 3-এ নিয়ে আসতে পারবো, এবং এক্সচেঞ্জ রেটকে স্টেবল রাখতে পারবো, ইন্টারেস্ট রেটকে সিঙ্গেল ডিজিটের রেসপেক্টেবল লেভেলে। এটাই লক্ষ্য হওয়া উচিত। এটা ছাড়া কিন্তু কোনো মতেই আমরা এটা করতে পারবো না। এদিকে দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ সুরক্ষায় সব ধরনের সহায়তার কথা জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। লোকাল যারা প্রডিউস করবে তারা যাতে করে প্রোটেকশন পায় এবং এইটুকু নিশ্চিত করতে পারে যে তারা এত বড় ইনভেস্টমেন্ট যাতে রিস্কের মধ্যে না পড়ে। আব্দুর রহিম, RTV, ঢাকা। দশমিক 1 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা সহ বিভিন্ন এলাকা। ভোর 6:14:45 এ ভূমিকম্প হয়। রাজধানীর আগারগাঁও ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে এর উৎপত্তিস্থলও ছিল নরসিংদীর শিবপুর। পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল 38 কিলোমিটার। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। গত 21 নভেম্বর শুক্রবার সকাল 10:38:26 রাজধানীর ঢাকা সহ দেশের একটা বড় অংশে 5.7 মাত্রার ভূমিকম্প হয়। মূলত এরপর থেকেই দফায় দফায় ভূমিকম্প হচ্ছে, যার বেশিরভাগের উৎপত্তিস্থলই নরসিংদী। ক্রীড়াক্ষেত্রে বিনিয়োগ যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পারে, তাই এই ক্ষেত্রে উপজেলা পর্যায়ে উন্নয়ন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সচিবালয়ে জাতীয় ক্রীড়া পরিষদ আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের ক্রীড়া স্থাপনা উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এসব কথা বলেন তিনি আরও বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের স্পোর্টস ইনস্টিটিউট করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা মনে করি আন্তর্জাতিক মানের একটা বড় স্টেডিয়াম আমাদের ফুটবলের জন্য প্রয়োজন এবং সরকারের সংশ্লিষ্ট অনেক সংস্থার এই ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন। আশা করি তারা সেই সহযোগিতা করবে। আমরা ধারণা করছি যে 50,000 ধারণ ক্ষমতা সম্পন্ন একটা স্টেডিয়াম নির্মাণ করতে পারবো। জুনিয়র হকি বিশ্বকাপে ওমানকে 13-0 গোলে উড়িয়ে দিয়ে আসরের প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ভারতের মাদুরাই ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে 17 থেকে 25তম স্থান নির্ধারণী পর্বের কোয়ার্টার ফাইনালে ওমানের বিপক্ষে হ্যাট্রিক সহ 5 গোল করেন আমিরুল ইসলাম। চলতি আসরে এটি তার তৃতীয় হ্যাট্রিক। আমিরুল ছাড়াও হ্যাট্রিক করেছেন রাকিবুল হাসানও। এছাড়া জোড়া গোল করেছেন আবদুল্লাহ ও মোহাম্মদ সাজু। অন্য গোলটি করেন ওবায়দুল হাসান। ম্যাচের প্রথম কোয়ার্টারেই নিজের হ্যাট্রিক পূর্ণ করেন আমিরুল ইসলাম। এরপর দ্বিতীয় কোয়ার্টারে রাকিবুল হাসানের জোড়া গোলে 5-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে তৃতীয় কোয়ার্টারে আরও 3 গোল তুলে নেয় বাংলাদেশ। 8-0 গোলে এগিয়ে থাকা বাংলাদেশ চতুর্থ কোয়ার্টারে করে আরও 5 গোল। স্থান নির্ধারণীর পরবর্তী 2 ম্যাচ জিতলে যুব বিশ্বকাপে 24 দলের মধ্যে 17 হয়ে শেষ করতে পারবে বাংলাদেশ। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।